সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সৈয়দ মনোয়ার হোসেন। মনোয়ার ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনা সরাসরি চলে যেতে চাই যে আমাদের নৌ পথ নিয়ে, নৌ চলাচলের ক্ষেত্রে যেই জায়গাতে আমি শুরুতেই আমার শ্যালা নদীতে একটু যেতে চাই। যে এই শ্যালা নদী কেন্দ্রিক একটি আলোচনা বেশ গত প্রায় 2 বছর যাবতই চলছে। বিশেষ করে ওখানে বিভিন্ন কার্গো ডুবে যাওয়ার ঘটনা, জ্বালানি তেলবাহী কার্গো, কয়লাবাহী কার্গো ডুবে যাচ্ছে এবং সেখানে এখন নৌ চলাচল বন্ধ রাখার কথা বলেছেন, যেটা এইখান দিয়ে নৌ চলাচল কোনো রকম কার্গো চলাচল করা হবে না বলে আমরা মন্ত্রণালয় সূত্রে বা মন্ত্রী সূত্রে জানতে পেরেছি। এই যে বন্ধ রাখা, এটা কোনো সমাধান কিনা? বন্ধ রাখা সমস্যা না, বন্ধ তো রাখতেই পারে, যেহেতু শালা নদীর দুই তীরেই সুন্দরবন, সুন্দরবনের সুরক্ষার জন্য এখানে যদি নৌ চলাচল হয়, দুর্ঘটনা না ঘটলেও স্বাভাবিকভাবে তার একটা প্রভাব কিন্তু আপনার বিরূপ প্রভাব কিন্তু সুন্দরবনের ইয়ের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে এটা শ্যালা নদী কিন্তু আপনার একটা ট্র্যাডিশনাল ইনল্যান্ড ওয়াটার রুট এবং এটা সবসময় কিন্তু ইয়ে ছিল আপনার 74 অব্দি কিন্তু আপনার এই দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের সঙ্গে যে আপনার নৌ যোগাযোগ ব্যবস্থা চালু ছিল শ্যালা নদীর মধ্য থেকে হতো। কিন্তু আপনার 1974 সনে আপনার মংলা-ঘাসিয়াখালী ক্যানাল এক্সকাভেট করে সেটাকে নেভিগেবল করার পরে কিন্তু সেটা স্বাভাবিকভাবেই সেটা যেহেতু ওই পথটা আর ব্যবহার করার প্রয়োজন পড়তো না, ওই পথটা ব্যবহার করতো না। এখন 2011 সনে মংলা-ঘাসিয়াখালী খাল নাব্যতা হারিয়ে ফেলার ফলে কিন্তু আপনার শ্যালা নদী দিয়ে আবার নৌ চলাচল শুরু হয়েছে। এখন শ্যালা নদী হচ্ছে একমাত্র অবলম্বন আপনার মংলা বন্দর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের সঙ্গে নৌ যোগাযোগ ব্যবস্থা চালু রাখার জন্য। এখন এই অবলম্বনটার জন্য যে ক্ষতি হচ্ছে, পরিবেশের যে ক্ষতি হচ্ছে এবং আমাদের একমাত্র সম্পদ যে সুন্দরবনে যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির ইয়েটার জন্য এটাকে বন্ধ করে দেওয়াটা বিষয়টা অযৌক্তিক নয় এবং স্বাভাবিকভাবে যৌক্তিক। কিন্তু অল্টারনেটিভ একটা বিকল্প ব্যবস্থা এখন পর্যন্ত কিন্তু বিকল্প ব্যবস্থা চালু করা হয়নি। আপনার মংলা-ঘাসিয়াখালী ক্যানেলে বিগত প্রায় 3 বছর যাবৎ ড্রেজিং করা হচ্ছে এবং 3 বছর ড্রেজিং করার পরে এখন দাবি করা হচ্ছে যে এখানে জোয়ারের সময় 10 ফুট ড্রাফটের জাহাজ নিয়ে চলাচল করতে পারে। কিন্তু একচুয়াল প্রকৃতপক্ষে 10 ফুট ড্রাফটের জাহাজ নিয়ে চলাচল করার মতো উপযোগিতা কিন্তু এখনো তৈরি হয়নি। যদিও জোয়ারের সময়ের জন্য সেখানে অপেক্ষা করতে হয়, তবুও কিন্তু সেটা হয়নি। কিন্তু আর জোয়ারের সময় চলাচল করতে পারে না, জোয়ারের সময় 10 ফুট ড্রাফট নিয়ে চলাচল করতে পারে না। এই মুহূর্তে আমার আমি নিজে দেখে এসেছি, যেখানে আমার মনে হচ্ছে 10 ফুট চলাচলের মতো উপযোগী নাব্যতা এখনো পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এবং এটার মধ্যে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু আমি বলছি যে 10 ফিট ড্রাফট নিয়ে চলাচল করার ক্ষেত্রেও কিন্তু আপনার যে প্রয়োজন, পরিবহনের যে প্রয়োজন, সেই পরিবহনের প্রয়োজনটা কিন্তু পূরণ করতে পারবেন এবং পরিবহনের প্রয়োজনটা কিন্তু অপরিসীম। কিন্তু আপনি মংলা বন্দরের যে আপনার অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা কিন্তু আপনার মংলা বন্দর থেকে মালামাল যদি দেশের অভ্যন্তরে নিয়ে আসতে হয়, কেন্দ্রীয় অঞ্চল অথবা অন্য যে কোনো অঞ্চল, এই রুট দিয়েই কিন্তু আনতে হবে। সুতরাং আপনি যদি বিকল্প ব্যবস্থা না করেন, তাহলে মংলা বন্দরের উপর একটা বিরূপ মংলা বন্দরে তো আমাদের দেশের একটা পরিবহন ব্যবস্থা একটা আশা আকাঙ্ক্ষার একটা প্রতীক এবং সেটাকে আরো অ্যাক্টিভেট করতে চাই, আরো সবল করতে চাই, আরো সেটাকে আপনার কর্মক্ষম করে তুলতে চাই। এবং আপনার ট্র্যাডিশনাল যে আপনার ট্রান্সপোর্ট রুট আছে মংলা বন্দর ছাড়াও টু অ্যান্ড ফ্রম দ্য সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন, বিভিন্ন খুলনা আছে, নওয়াপাড়া আছে অথবা অন্যান্য যে সমস্ত অঞ্চল আছে, সেই অঞ্চলের যে নৌ যোগাযোগ ব্যবস্থা চালু আছে সেটার কি হবে, সেটারও কিন্তু কোনো রকম ব্যবস্থা করা নেই এবং এর সঙ্গে আপনার প্রায় 5 লক্ষ লোক কিন্তু লোকের কর্মসংস্থান কিন্তু জড়িয়ে আছে। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের দেশে অর্থাৎ খুলনা অঞ্চলে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে আপনার চিটাগং থেকে যে পিওএল, পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিকেন্ট যে সরবরাহ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ প্রায় 90%ই নৌপথে হয় এবং দিস ইজ দ্য রুট। এখন সেটাও যদি বন্ধ করেন, সুতরাং আপনি বুঝতে পারছেন যে জ্বালানি সংকটের যে অন্য কোনো অবলম্বন নাই। কারণ কোস্টাল রুট দিয়ে, উপকূলীয় রুট দিয়েও কিছু পরিমাণ চিটাগং থেকে খুলনা মংলা বন্দরে এবং মংলা বন্দরে কিছুটা আছে, কিন্তু সেটা কিন্তু অর্থাৎ এই সম্পূর্ণ তেলটা কিন্তু কোস্টাল ইয়েতে সরবরাহ করার মতো যে সক্ষমতা, জাহাজের সক্ষমতা কিন্তু আমাদের কোস্টাল জাহাজের সক্ষমতা কিন্তু সেটা নেই। সুতরাং স্বাভাবিকভাবে যদি আপনার মংলা-ঘাসিয়াখালী ক্যানেলকে এই ধরনের প্রথম শ্রেণীর রুট হিসেবে
আপনার পুরনো নাব্যতা পুনরুদ্ধার করা সম্ভব না হয়, তবে আমার মনে হয় যে বিকল্প শ্যালা নদীকে বন্ধ রাখা একটা সাময়িক ব্যাপার হতে পারে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী ব্যাপার হিসেবে শ্যালা ছাড়া আর তো কোনো বিকল্প নেই এই মুহূর্তে, কিন্তু আর কোনো বিকল্প নেই। বা বিকল্প তৈরি করার কোনো সুযোগ আছে? বিকল্প তৈরি করার সুযোগ একমাত্র মংলা খাসিয়াখালী চ্যানেল। মংলা খাসিয়াখালী চ্যানেলে আমি যে সমস্ত কারিগরি অর্থাৎ এই বিষয়ে যারা অভিজ্ঞ আপনার মর্ফোলজিক্যাল ইয়ের সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করে দেখেছি, এবং তাদের রিপোর্টও আছে। কেবলমাত্র নদী অর্থাৎ মংলা খাসিয়াখালী খালের গভীরতা বৃদ্ধি করেই কিন্তু আপনার এই নাব্যতা পুনরুদ্ধার করা যাবে না। এখানে নাব্যতার সংকট সৃষ্টি হওয়ার কারণে এর আশেপাশে যে সমস্ত বিষয়গুলি তৈরি হয়েছে, বাঁধ নির্মাণ, গ্রহ নির্মাণ এবং অন্যান্য যে ইয়েগুলি, সেইগুলিকে যদি আপনার অর্থাৎ টোটাল একটা নদী শাসন ব্যবস্থা যদি এখানে ইয়েটা না করা হয়, তো সেক্ষেত্রে কেবলমাত্র ড্রেজিং করে কিন্তু একটা দীর্ঘস্থায়ী মানে একমাত্র সমাধান না, একমাত্র সমাধান না। আমি আলোচনায় আনতে চাই যে আরো যে আমাদের নৌপথগুলো আছে, দক্ষিণের দিকে নৌপথ আছে, আমাদের সারা দেশে যে নৌপথগুলো আছে, সেই নৌপথগুলো কি হচ্ছে? বিশেষ করে আমরা যদি যাত্রী পরিবহনের কথা নাই বলি, শুধুমাত্র মালামাল পরিবহনের কথাও যদি বলি, কারণ এই নৌপথে মালামাল পরিবহন করা সহজ এবং স্বল্প খরচে করা যায়। সেই জায়গাটায় যেমন বাঘাবাড়ির দিকে যে আপনি জ্বালানি তেলের কথা বলছিলেন, সেখানে বিভিন্ন সময় শোনা যায় যে নাব্য সংকটের কারণে মালামাল বা জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হয় না, কার্গো চলাচল হয় না। অন্যান্য রুটগুলোর কি অবস্থা? আমি শুনবো একটু বিরোধী থেকে এসে যে আপনার কাছে হয়তো পুরোপুরি সব রুটের খবরই আছে, সেই জায়গাগুলোতে সচল করার ক্ষেত্রে নো রুট শুধুমাত্র কার্গো বা পরিবহনের ক্ষেত্রে আপনি শুনতে চাই, পরে হয়তো আমরা যাত্রীবাহী লঞ্চের ক্ষেত্রে আসবো, নো রুটের ক্ষেত্রে। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা সঙ্গে আছেন সৈয়দ মনোয়ার হোসেন। আমাদের অনেক নদীর খনন কাজ চলছে, আমরা দেখলাম যে ভৈরব নদের খনন কাজ চলছে, আর অনেক জায়গাতে চলছে, এবং সেই জায়গা থেকে আমি যে বাঘাবাড়ির কথা বলছিলাম, সেই রুটেও আমরা শুনি যে নাব্য সংকটের কারণে অনেক সময় জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হয় না। আরো অনেক রুটের কথা আমার চেয়ে আপনি ভালো জানেন। আমরা যখন স্বাধীনতা লাভ করেছি তখন আমরা কিন্তু 10,000-এর অধিক, প্রায় 12,000 কিলোমিটার নাব্য নৌপথ নিয়ে কিন্তু আমাদের দেশের স্বাধীনতার পরে বিনির্মাণ শুরু হয়েছে। সেখান থেকে আপনি দেখেন 12,000 কিলোমিটারে আপনার 1989 সনের ডিএসবি যে রিপোর্টটা আপনার কম্প্রিহেনসিভ সার্ভে করে যে রিপোর্টটা ইয়ে করেছে, সেখানে তারা 5,000 নয় প্রায় 6,000 কিলোমিটার নাব্য নৌপথের আপনার একটা বিবরণ তৈরি করেছে। সেই 6,000 কিলোমিটার নৌপথ কিন্তু নাব্য কেবলমাত্র মানে আপনার বর্ষা মৌসুমে, কিন্তু শুকনার সময় যে শুকনা মৌসুমটা প্রায় 7 মাস বেশি ব্যাপী স্থায়ী হয়, সেখানে কিন্তু আপনার 3,000 কিলোমিটার 3,500 কিলোমিটার মতো এসে দাঁড়ায়। এটা হচ্ছে 1989 সনের কথা। 1989 সনের পরে আজ অবধি কিন্তু এই ধরনের কোনো কম্প্রিহেন্সিভ হাইড্রোগ্রাফিক সার্ভে হয়ে বাংলাদেশের নৌপথের এখন বর্তমান নাব্যতার পরিস্থিতি কতটুকু আছে সেটা কিন্তু নির্ধারণ করা হয়নি, এবং নির্ধারণ করা না হলে কিন্তু আমরা কিন্তু মানে অফিসিয়ালি কিন্তু জানি না বর্তমান নাব্যতা। কিন্তু আমরা মানে বিভিন্ন যারা এইখানে কাজ করছেন তাদের মাধ্যমে, তাদের কাছ থেকে কথা বলে অথবা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি 6,000 কিলোমিটার আপনার এখন 4,500 কিলোমিটারে হ্রাস পেয়েছে, এবং ওই যে 3,800 কিলোমিটারের শুকনো মৌসুমের নাব্য নৌপথ এখন আপনার 3,000 কিলোমিটারের নিচে এসে দাঁড়িয়েছে। প্রধান কারণটা হচ্ছে কিন্তু আমরা অর্থাৎ এটা কিন্তু ন্যাশনাল পলিসির যে মানে আপনার ফোকাস, সেই ফোকাসটা কিন্তু আমরা এখানে পানি প্রবাহ কমে গিয়েছে, পানি প্রবাহ কমে গিয়েছে, উজান থেকে পানি কম আসা একটা কারণ, পানি প্রত্যাহারের একটা কারণ, এবং নদীটাকে আপনার ঠিকভাবে বাঁচিয়ে রাখাও কিন্তু আরো একটা কারণ। এই টোটাল বিষয়গুলিকে কিন্তু আমাদের ন্যাশনাল পলিসিতে কিন্তু দীর্ঘদিন যাবত অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পর সুদীর্ঘকাল কিন্তু কোনো ফোকাস করা হয়নি, এবং এটা কোনো রাজনৈতিক ইস্যুও ছিল না নদীটাকে আমাদেরকে আরো বলিষ্ঠ করতে হবে, আরো বেগবান সাম্প্রতিককালে গত 10-15 বছর যাবৎ এই রাজনৈতিক দলগুলির মধ্যে এ ধরনের একটা প্রবণতা এবং এই ধরনের এজেন্ডা কিন্তু তৈরি হয়েছে, এবং বর্তমান সরকারও কিন্তু আপনার একটা নৌপরিবহন বান্ধব নৌপরিবহনমুখী কিন্তু আপনার পলিসি গ্রহণ করেছে। পলিসি গ্রহণ করলে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা যথাযথ হচ্ছে না বলেই মনে হয়। আপনার বর্তমান সরকার কিন্তু নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের উপর যথেষ্ট ফোকাস করেছে, কিন্তু প্রায়োরিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকারটা কোথায় দেওয়া হবে এবং কিভাবে এই উন্নয়নটা করা হবে, সাস্টেনেবিলিটি কিভাবে আসবে, সেইটা মধ্যে আমার মনে হয় যথেষ্ট আপনার ফাঁক আছে, এবং সেটার মধ্যে আপনার বোধহয় রাজনৈতিক
মানে ফায়দার একটা বিষয় আছে। আপনার কাছে নদী খনন বা এই যে ড্রেজিংটাকে মানে একটা দৃশ্যমান উদ্যোগ হিসেবে দেখতে চান না, মানে মানে এইটাকে একমাত্র মানে এই ড্রেজিং এর মাধ্যমে কি সফলতা আনার তো সুযোগ নেই, নাব্য ফিরিয়ে আনার তো সুযোগ নাই? আরো যে বিষয়গুলো বলছিলেন যে অনেক নদীতে হয়তো ড্রেজিং চলছে, কিন্তু সেই ড্রেজিংটা কতটা টেকসই বা কার্যকর হচ্ছে? আমরা যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে তারা পরিকল্পনা করবে, তারা কর্মসূচি প্রণয়ন করবে, কর্মসূচি বাস্তবায়নের বিষয়টা মনিটরিং করবে এবং এইটাগুলি নিয়ে গবেষণা করবে। সেই ক্ষেত্রে যদি আপনার বেশি কনসেন্ট্রেট করে তাহলে সুফলটাকে বেশি আসবে। এবং অন্যান্য কাজগুলি যেগুলি আছে যেমন আপনার নদী খনন করা, সেগুলি আমরা বেসরকারি খাতের কাছে ছেড়ে দিতে পারি। কিন্তু এখানে আমাদের ব্যাপারটা উল্টো হচ্ছে। কিন্তু সরকারি কিন্তু আপনার সরকার ড্রেজিং করার চাইতে আমার কাছে যেটা মনে হচ্ছে ড্রেজার আমদানি করা, ড্রেজার ক্রয় করার দিকে কিন্তু বেশি আগ্রহী। ড্রেজার ক্রয়টা আপনি ড্রেজারের ইনভেস্টমেন্ট, ড্রেজিং এর ইনভেস্টমেন্ট আপনি বেসরকারি ক্ষেত্রে চেয়ে দেন। আপনি ড্রেজিং প্ল্যানিং, ড্রেজিং মনিটরিং এই ব্যাপারে সরকারি প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ অন্যান্য প্রতিষ্ঠানকে আরো বেশি কনসেন্ট্রেট করুন, তাহলে রেজাল্টটা আসবে। এখন যদি আপনি মনে করেন যে বিআইডব্লিউটিএ যদি 40-50টা ড্রেজারের একটা প্রতিষ্ঠানে পরিণত হয়, তো বিআইডব্লিউটিএ যে অর্ডিন্যান্সে যে সমস্ত ম্যান্ডেটগুলি আছে সেই ম্যান্ডেটগুলি কিন্তু আপনার একেবারেই এই হয়ে যাবে এবং বিআইডব্লিউটি একটা ড্রেজিং কোম্পানিতে রূপান্তরিত হবে এবং যে এই 40-50টা ড্রেজারকে নিয়ে পরিচালনা করা, তাকে করার কিন্তু সক্ষমতা কিন্তু বিআইডব্লিউটি এর নাই। মানে উদ্দেশ্য সেটা এক্স্যাক্টলি তাই। বিআইডব্লিউটি এর কিন্তু এই উদ্দেশ্যও না। হ্যাঁ, বিআইডব্লিউটি এর যে ম্যান্ডেটেড রেসপন্সিবিলিটি, সেই ম্যান্ডেটেড রেসপন্সিবিলিটি অনুসারে কিন্তু ড্রেজিং প্ল্যানিং করা, মনিটরিং করা, স্কিম করা, স্কিমকে গভর্নমেন্টের কাছ থেকে অনুমোদন করা এবং সেই স্কিমটা বাস্তবায়নের জন্য প্রাইভেট পার্টিসিপেশনটাকে আরো এনকারেজ করা, দিস শুড বি দ্য রেসপন্সিবিলিটি। কিন্তু আনফরচুনেটলি হচ্ছে না। বিআইডব্লিউটি নিজেই ড্রেজার আমদানি করছে এবং বিআইডব্লিউটি মনে হয় যে আমদানি করছে বা ড্রেজিং যে চলছে বিভিন্ন নদীতে যে হচ্ছে, এই মৌসুমে তো খুব বেশি হচ্ছে। আমরা যখন কথা বলছি সেই মৌসুমে ড্রেজিংটা বেশি হচ্ছে, এই পরিকল্পিতভাবে হচ্ছে কিনা, যেখানে দরকার সেখানে হচ্ছে কিনা? এক্স্যাক্টলি এইটাই হচ্ছে। বর্তমান সরকার যে ড্রেজিং এর যে কর্মসূচি নিয়েছেন সেই কর্মসূচিগুলো অত্যন্ত প্রশংসনীয় এবং অত্যন্ত প্রশংসনীয়, কোনো সন্দেহ নাই। এবং এখন বর্তমানে যে ড্রেজিং এর যে পরিমাণ বিগত যে কোনো সময়ের চাইতে বিপুল অনেক 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 বেশি এবং বোঝাই যায় যে গভর্নমেন্টের একটা যথেষ্ট সদিচ্ছা আছে এই বিষয়টাকে আপনার উজ্জীবিত করার জন্য। কিন্তু এইটাই হচ্ছে প্রয়োজন, প্রায়োরিটাইজেশনের শর্তগুলি কি? এখন আমি সংসদ সদস্য, আমি চাইবো আমার এলাকার দিকে, আরেকজন সংসদ সদস্য আরেকজন এলাকার দিকে চাইবে। এখন এই আমার অভিলাষ, আমি প্রভাবশালী ব্যক্তি, আমার অভিলাষটাই যদি এখানে রূপান্তরিত হয়, সেখানে যে বেনিফিটটা আসবে, কোথায় প্রয়োজনটা, আমরা যদি প্রায়োরিটাইজেশনটা করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমি বিরতিতে যাবো। মনে হবে এসে একটু নদী রক্ষার ক্ষেত্রে যদি বলি যে আমরা দেখি যে আমাদের উত্তরবঙ্গের নদীগুলো হারিয়ে যাচ্ছে, মানে সেখানে আমরা দেখছি যে পানি প্রবাহ বছর একটা বড় সময় থাকে না, সেটা চর পড়ে গিয়েছে। সেখানে নদী ছিল কিনা শুধু রেখাটা আছে, এরকম নদীও আছে, আপনি আরো ভালো জানেন। ওই নদীগুলোর ভবিষ্যৎ কি? এগুলোকে আমাদের একদম হারিয়ে গিয়েছে, সে স্মৃতিতে রাখতে হবে কিনা? বিরতি থেকে এসে জানতে চাবো। পনেরো ভাই যাওয়ার আগে বলছিলাম, বিরতিতে যাওয়ার আগে, যে উত্তরবঙ্গের অনেক নদী আমাদের একদম উত্তরবঙ্গ থেকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল পর্যন্ত অনেক নদী আছে, এদিকে মানিকগঞ্জের দিকে অনেক নদী আছে হারিয়ে যাওয়ার পথে। আমরা যেটা বিভিন্ন ধরনের পরিসংখ্যানে পাই, আমাদের দেশের নৌপথের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 24,000 কিলোমিটার। আমরা এর আগে যে রুটগুলি নিয়ে আলোচনা করেছি সেটা কিন্তু আপনার ওই নেভিগেবল রুট বলতে 6,000 কিলোমিটারের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি। সুতরাং আপনি বাকি অবশিষ্ট যে 18,000 কিলোমিটারের সুফল কিন্তু আমরা করতে পারি না এবং এখন পর্যন্ত কোনো গভর্নমেন্টের পলিসি ওই 18,000 কিলোমিটারেও নৌ পরিবহনের সুবিধা সম্প্রসারণের জন্য সেটা কিন্তু আসে না। এবং এটা ম্যাক্সিমামই আমাদের দেশে আপনার এই উত্তরাঞ্চল থেকে শুরু করে হাওর অঞ্চল এবং অন্যান্য এলাকায় এগুলি আছে এবং যার উপরে মানুষ কিন্তু এখনো পরিবহনের উপরে নির্ভরশীল। এই রুটগুলিতে কিন্তু কোনো সময় সারা বছর কিন্তু নেভিগেশনের কাজটা করা যায় না এবং আপনার উত্তরাঞ্চলেও সেটা আছে, হাওর অঞ্চলেও আছে। এবং হাওর অঞ্চলকে আমি এই কারণেই ব্যাপারটা বলছি যে হাওর অঞ্চলে কিন্তু এই নদীপথ ছাড়া অন্য কোনো অবলম্বন নাই এবং সেখানে তো একটা আছে, আপনার একটা প্রবাদই আছে, বর্ষায় নাও শুকনায় পাও। সুতরাং আপনি বুঝতেই পারেন যে সেখানে কি অবস্থা। এইগুলি
কিন্তু করার মতো এই 24,000 কিলোমিটারের দায় দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা কিন্তু বিআইডব্লিউটি এর নাই, এবং বিআইডব্লিউটি এর ম্যান্ডেটের মধ্যেও কিন্তু সেটার মধ্যে একটা ধরনের সীমাবদ্ধতা আছে। কিন্তু এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়তে পারে, এবং সরকার যদি এটাকে, অর্থাৎ আপনি আমাদের দেশে আসলে এই নদী এগুলোতে আপনি হাওরের, আচ্ছা ওখানে তো উজানের পানি, মানে পানি প্রবাহ কিভাবে ঠিক রাখবেন? এই নদীটাকে আপনি উন্নত কিভাবে করবেন, এক একটা এলাকার নদীর বৈশিষ্ট্য কিন্তু এক এক মানে রকমের। আত্রাই, করতোয়া, পুনর্ভবা, পুনর্ভবা এবং অন্যান্য আপনার ওই ইয়ে থেকে যে সমস্ত আপনার বাঘাবাড়ি কেন্দ্রিক যে মানে আপনার পাবনা এবং বগুড়া পর্যন্ত যে নদীগুলি আছে সেগুলিকেও কিন্তু নেভিগেবল করার কিন্তু একটা স্কোপ আছে। এবং আমি যতদূর জানি এটা আপনার লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা প্রজেক্ট আছে, আপনার রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, সেখানে এই বিষয়গুলি কিন্তু পরীক্ষা করা হয়েছে। আপনি হয়তো খনন করলেন, পানি পাবেন কোথায়? এই টোটাল বিষয়গুলি কিন্তু এক এক জায়গায় এক এক রকমের বৈশিষ্ট্য। এই টোটাল বিষয়গুলি কিন্তু আপনার সমীক্ষার মাধ্যমে, স্টাডির মাধ্যমে বেরিয়ে আসবে, কিন্তু সেটার উপরে কিন্তু কোনো রকম ফোকাস করা হয়নি। এক এক জায়গায় আপনার উত্তরাঞ্চলের যে নদীগুলি শুকিয়ে যায় শুকনার সময়, মানে যমুনা যদি পানি প্রবাহ না থাকে তাহলে আপনি বাঙালি বা ফুলজোরে পানি রাখবেন কিভাবে? না, সেই সমস্যাগুলি কিন্তু এক এক জায়গায় এক এক রকম। আমি সারা দেশের কথা বলছি, আপনি উত্তরাঞ্চলের কথা বলছেন, উত্তরাঞ্চলে এক রকম সমস্যা। আমাদের এই কেন্দ্রীয় অঞ্চল ঢাকা কেন্দ্রিক যে নৌপথগুলি আছে, ঢাকা এবং ময়মনসিংহ অন্যান্য অঞ্চলে এবং হাওর অঞ্চলে যেগুলি আছে, বিশেষ করে আপনার মেঘনা নদীর আপস্ট্রিমের যে এলাকাগুলি আছে, অথবা পদ্মা নদীর, ব্রহ্মপুত্র আর মেঘনা অববাহিকা, এইগুলিকে নিয়ে কিন্তু একটা আপনার পলিসি করা দরকার, এবং এই রুরাল ওয়াটারওয়েগুলিকে ডেভেলপমেন্ট করা, রুরাল ওয়াটার ট্রান্সপোর্টগুলিকে ডেভেলপমেন্ট করার কিন্তু একটা স্ট্র্যাটেজি দরকার। এখন পর্যন্ত কিন্তু সেই দায় দায়িত্বটা কিন্তু নির্ধারণ করা হয়নি, এইগুলি কারা করবে। বিআইডব্লিউটি এর সক্ষমতা, নদী তো সরকারের, এবং সরকার হিসেবে নদীকে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কাজে ব্যবহার করে। পানি উন্নয়ন বোর্ড এক ধরনের ইরিগেশনের কাজে ব্যবহার করে, ব্যাংক প্রোটেকশনের কাজে ব্যবহার করে, নদী শাসনের কাজে ব্যবহার করে। বিআইডব্লিউটি নদীকে যে বাঁচানো, মানে বাঁচিয়ে রাখা, দেখে রাখা, সেটা কি করবে? বিআইডব্লিউটি এখান দিয়ে তার লঞ্চ কার্গো চলাচল করা, সেটা ব্যাপারে তো সরকার একটা সমন্বিত উদ্যোগ নেবে, এবং এই প্রতিষ্ঠানের কাজগুলির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করার জন্য ইয়ে করবে। এই ধরনের আপনি যে যথেষ্টই বলেছেন, এইটা কিন্তু এই ধরনের কিন্তু আপনার কোনো মানে আপনার একটা আমব্রেলা, ছাতার মতো কোন সংস্থা যারা বিভিন্ন নদীকে বিভিন্ন কাজে ব্যবহার করছে, নদীকে ব্যবহার করার কর্তৃপক্ষ আছে, সেই ব্যবহার করার বিভিন্ন কাজে ব্যবহার করার কর্তৃপক্ষ আছে, কিন্তু এই ব্যবহার এটা কিন্তু কারণ। এবং সরকারের বিভিন্ন সংস্থার কাজ, পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটি এর কাজকে ইন্টিগ্রেট করার জন্য, যাতে আপনার মানে আপনার বেশি সুফল পাওয়া যায়। একটা নদী খনন করে আমরা সেচের সুবিধাও পেতে পারি, আপনার নেভিগেশনের সুবিধাও পেতে পারি, আমরা মৎস্যের সুবিধাও পেতে পারি। এইগুলিকে ইন্টিগ্রেট করার মতো কোনো এখন পর্যন্ত কোনো সমন্বিত কোনো উদ্যোগ নেই, এবং সেটা কোনো দায়িত্ববান কোনো সংস্থাও কিন্তু এখন পর্যন্ত আমার জানা নেই। নদী রক্ষা কমিশন যেটা আছে সেটা কাজ কিন্তু এরকম না, বরং নদী রক্ষা কমিশন কি কাজ করে? নদী রক্ষা কমিশন অ্যাকচুয়ালি যেটা করে সেটা হলো, এটা পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আমরাও বলেছিলাম যে তার কিছু নির্বাহী ক্ষমতা থাকবে। নদী রক্ষা কমিশনের বর্তমান কাজটা একমাত্র সুপারিশ করা ছাড়া। নদীর বিষয়ে আমাদের যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, সামাজিক আন্দোলন, বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের আন্দোলন, অথবা স্থানীয় মানুষের আন্দোলন কিন্তু অনেক অগ্রগতি হয়েছে, এবং এর ফলে নদী ভিত্তিক এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নদী ভিত্তিক উন্নয়নের যে সুপারিশ, সেই সুপারিশের কিন্তু কোনো কমতি নেই। সুতরাং সুপারিশ আরো প্রণয়নের জন্য কোনো দরকার নাই। এখন যে সুপারিশগুলি বাস্তবায়নের একটা ইয়ে করার জন্য কিন্তু নদী রক্ষা কমিশনের একমাত্র সুপারিশ করা ছাড়া আর কোনো ক্ষমতা নাই, এবং সেই সুপারিশগুলি যে বাস্তবায়ন পর্যবেক্ষণ করারও তাদের কোনো দায় দায়িত্ব নাই, তাদের যে উদ্দেশ্যে তাদের তৈরি করা হয়েছে, অথবা নদী রক্ষা কমিশন যে সুপারিশগুলি করবে সেই সুপারিশটা বাস্তবায়নেরও কোনো বাধ্যবাধকতা কিন্তু আপনার এই ধরনের সংস্থার উপরে তৈরি করা হয়নি। সুতরাং স্বাভাবিকভাবে এটা তো মানে একটা নামে, নদীর কোনো অভিভাবক নেই। অভিভাবক এখন পর্যন্ত কিন্তু একেবারেই অভিভাবক এবং অভিভাবকহীন অবস্থায় নদী আছে। বিভিন্ন ব্যবহারকারী সংস্থা আছে, এই ব্যবহারকারী সংস্থার মধ্যে সমন্বয় করা অথবা নদীকে সার্বিকভাবে রক্ষা করার জন্য এই ধরনের কোনো প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যাবলী নিয়ন্ত্রণ করা, মনিটর করার মতো কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত গড়ে ওঠে নাই।
এবং সেই জায়গা থেকে বলা যে এই যে নদী রক্ষা কমিশন এর কোনো সুপারিশ করার শুধু সুপারিশ করা ছাড়া কোনো কাজ নেই। তো এখানে পানি উন্নয়ন এখানে পানি বিষয়ক মন্ত্রণালয় আছে, তারপর হচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে। হ্যাঁ, কিন্তু নদীর রক্ষা করবে এইরকম কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে সবাই বলবে যে আমি তো ব্যবহারকারী। এক্স্যাক্টলি তাই। এবং এই জায়গা থেকে আপনার কাছে মনে হয় জানতে চাবো যে আপনিও একসময় বিআইডব্লিউটি এর সঙ্গে ছিলেন, খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সক্রিয় অনেক কাজের সঙ্গে ছিলেন। সেই জায়গাতে এই যে মানে নদী বাঁচানোর কোনো বা নদীকে রক্ষার কোনো অভিভাবক নেই বলে কি ঢাকার চারপাশের 4টা নদীকে রক্ষা করা যায়নি? আমি এসে আপনার কাছে মনোহর ভাই এটা জানতে চাই। মনোহর ভাই যাওয়ার আগে যেটা জানতে চাচ্ছিলাম যে ঢাকার চারপাশে যে নদীগুলো, নারায়ণগঞ্জের নদীগুলো, সেগুলোকে আমরা দেখেছি বিআইডব্লিউটি অবৈধ স্থাপনা উচ্ছেদ, তারপর অনেক কিছু, তারপর নদীর রং বদলে যাওয়ার গিয়েছিল, সেই রং তার স্বাভাবিক রং ফিরিয়ে আনার, পানির ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে যা হওয়ার তাই। খুব বেশি কাজ হয়েছে কি আপনি জানি না, নদী কতটা তার পুরনো চেহারা ফিরে পেয়েছে আপনি বলতে পারবেন? আমাদের ঢাকাকে যদি আমরা একটা বৃহত্তর ইয়েতে নিয়ে যাই, নারায়ণগঞ্জ, টঙ্গী, এটিগুলিকে ইনক্লুড করে, তো দিস ইজ দা মানে এমন একটা বৃহত্তর নগরী যেখানে যার চারদিকে নৌপথ আছে 110 কিলোমিটার, এবং এটা অত্যন্ত একটা বিরাট ধরনের একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ, এবং পৃথিবীর খুব কম বড় শহরেই কিন্তু এই ন্যাচারাল অ্যাডভান্টেজটা আছে। এখন ন্যাচারাল অ্যাডভান্টেজটাকে কিন্তু আমরা অনেকগুলি কাজে লাগাতে পারতাম। বিশেষ করে আপনি ঢাকা শহরে যে যানজট দেখছেন, সেই যানজট কিন্তু একমাত্র কারণ যে ঢাকা শহর, ঢাকা নগরের যে আরবান ট্রান্সপোর্টের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা ফুলফিল করার জন্য একমাত্র সড়ক এবং একমাত্র রাস্তাই আমাদেরকে ব্যবহার করতে হয়। এর চারদিকে নৌপথে যদি আমরা এইটাকে আপনার ডাইভার্স করতে পারতাম, আমরা যদি কিছুটা যাত্রী অথবা পণ্য পরিবহনের এটা যদি নদীর দিকে সরিয়ে দিতে পারতাম, তাহলে আপনার কিন্তু অনেক বেশি, অনেক উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু আপনার প্রশমন হতো। কিন্তু সেগুলি আমরা করি না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়া হয়েছে, এবং এই নদীটার সুরক্ষার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প, বিভিন্ন ধরনের কার্যক্রম, বিভিন্ন ধরনের কর্মসূচি এগুলি বাস্তবায়ন করা হয়েছে, এবং সে ধরনের কিছু সে ধরনেরই হয় না। আজকে এখন বর্তমান প্রেক্ষাপটে হয়তো নদী দখলের, অর্থাৎ একেবারে নতুন করে নদী দখলের প্রবণতাটা কিছু হ্রাস পেয়েছে, অথবা সরকারি প্রচেষ্টা নিয়ে আছে, কিন্তু যে দখলগুলি যেগুলি আছে সেগুলিকে কিন্তু সম্পূর্ণভাবে দখলমুক্ত করা সম্ভব হয়নি। কিন্তু তার চেয়ে তো বড় সমস্যা হচ্ছে পানি দূষণ। এখনো আপনি যদি এই মার্চ মাসের শেষের দিকে যান, তো দেখবেন যে নদীর পানির রং একেবারে সম্পূর্ণভাবে কালো। এখানে প্রাণের কোনো ধরনের প্রাণের কোনো অস্তিত্ব, সেগুলি অর্থাৎ মানুষ বাধ্য হয়ে ব্যবহার করে, এবং ব্যবহার করে এমন যে তার নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখে কিন্তু ব্যবহার করে। এই দূষণের মাত্রাটাকে রোধ করারও কিন্তু ব্যাপার হয়। এই দূষণের সঙ্গে যেমন আপনার বেসরকারি প্রতিষ্ঠানগুলি আছে, সরকারি প্রতিষ্ঠানগুলিও আছে। যেমন আপনার এখানে দূষণের জন্য কারণ হচ্ছে আমাদের দেশে যে আপনার পয় নিষ্কাশন ব্যবস্থা এখন পর্যন্ত কিন্তু একেবারে পপুলারলি সমস্ত কিছুই কিন্তু আমরা যত ধরনের বর্জ্যই আমরা আপনার উৎপাদন করি না, কিন্তু এটা কিন্তু শেষ পর্যন্ত এই চারদিকে ফাইনালি কিন্তু চারদিকে নদীর মধ্যে চলে যায়। এগুলো যেটা না পারে সে ধরনের সেই ব্যাপারে কিন্তু আপনার ওয়াসার দায়িত্ব আছে, রাজুকের দায়িত্ব আছে, সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে, বিআইডব্লিউটি এর দায়িত্ব আছে, অনেকগুলি প্রতিষ্ঠানের দায়িত্ব আছে। কিন্তু আপনি যখন এইটার কথা বলবেন, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কথা বলবে। যখন আপনি ওয়াসাকে বলবেন, ওয়াসা এখানে ড্রেনেজ সিস্টেম তৈরি করেছে, তো তারা বলবে যে ড্রেনেজ সিস্টেম তো ড্রেন তো আমরা তৈরি করি নেই, যে এখানে বর্জ্য অথবা অন্যান্য আপনার যে বর্জ্যগুলি সেগুলি বুড়িগঙ্গায় তৈরি হবে। আপনার আমাদের দেশে বর্জ্য এখন পর্যন্ত আপনার কিন্তু অধিকাংশটাই কিন্তু নদীর মধ্যে যাচ্ছে। এগুলি সারা দেশে সেইগুলিকে আপনার এখন পর্যন্ত ট্রিটমেন্টের কিন্তু কোনো রকম ব্যবস্থা করা হয়নি। আবার পানির উপরে আমাদের যা মানে যে আমাদের যে খাবার পানি, বিশুদ্ধ পানির উপরেও কিন্তু আমরা নদীটাকে দূষণ করছি, এবং নদী থেকে পানি গ্রহণ করছি কিন্তু পানি পান করার জন্য। তো স্বাভাবিক বিরাট ধরনের দুরবস্থা। এবং এখানে যে সমস্ত কর্মসূচিগুলি নেওয়া হয়েছে সেগুলি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যেভাবে হয়
সেটা এক ধরনের কসমেটিক্স। আপনি যখন কাজ করেছেন তখন কি আপনি এই সমন্বয়টা পেয়েছেন, পাননি? না, সমন্বয় কিন্তু এখন পর্যন্ত তৈরি হয় না। আপনি দেখেন যে আপনার সলিড ওয়েস্ট যে সমস্ত জায়গায় আবর্জনার স্তূপ জমা আছে সেগুলি নদীতে যাচ্ছে, সিটি কর্পোরেশন বলা হচ্ছে, সিটি কর্পোরেশন বলছে এই আবর্জনার স্তূপগুলি আমাদের না। আপনি কাকে দায়ী করবেন? এখন যদি কোথাও যদি আপনার এরকম ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিন যদি সিটি কর্পোরেশন ওন না করে, অথবা সেই ডাস্টবিনের আবর্জনা যদি সরিয়ে নিয়ে এক জায়গায় ট্রিটমেন্ট করে ব্যবস্থা গ্রহণ না করা হয়, সেটা আপনার কি করার আছে? এবং নদীর তীরেই, নদীটাকে কিন্তু আমরা সেভাবেই ব্যবহার করছি। এই সমস্ত মানে আমরা যে প্রচলিত পথে যে সমস্ত চিন্তা ভাবনা করছি, এখন অভিজ্ঞতার ভিত্তিতে বোঝা যায় ওই প্রচলিত পথটা সঠিক পথ নয়। আমাদেরকে সঠিক পথের অনুসন্ধান করতে হবে এবং আরো বেশি রকম ভাবে অ্যাক্টিভ হতে হবে সরকারকে। নদীকে ব্যবহার করা হচ্ছে কিন্তু নদীর জন্য দরদি হচ্ছে, প্রতিষ্ঠা পাওয়া যাচ্ছে না। এখন আমি যেটা মনে করি যে আমরা একটা মারাত্মক ধরনের একটা মানে কি বলে একটা সাইকেল কাজ করছে, যে আমরা মানুষ এই নদীর পানি দূষিত করছে। নদীর পানি কিন্তু আপনার মাটি দূষিত করছে, মাটি দূষিত মাটি ফসলকে দূষিত করছে, সেই ফসল কিন্তু আবার মানুষকে দূষিত করছে। আলটিমেটলি আমাদের কাছে কিন্তু ফেরত আসছে। আমাদের কাছে দূষণটা কিন্তু আমাদের কাছে এই চক্রের মাধ্যমে কিন্তু আমাদের কাছে ফেরত আসছে। সুতরাং এটা কিন্তু ভয়াবহ অবস্থা। নদী দূষিত হচ্ছে না, মানে পাশাপাশি আমি নিজেও দূষণের শিকার। এক্স্যাক্টলি, আমি বলছি এটা একটা ভয়াবহ অবস্থা এবং এর ফলে মানুষের জীবন বিপন্ন হচ্ছে, আপনার জনস্বাস্থ্য বিপন্ন হচ্ছে। এবং এইটাকে আপনার যদি আমরা এখনো যদি আপনার একেবারে খুব বলিষ্ঠভাবে আমরা যে সমস্ত সুপারিশগুলি নিয়েছি, যে সমস্ত ইয়েগুলি নিয়েছি, সেই প্রচলিত পথ থেকে আমরা যদি একটু অন্যরকম পথে না হাঁটি, তাহলে কিন্তু আপনার মানে গোড়ার কথাতে আসতে হয় যে শুধুমাত্র বুড়িগঙ্গা বিপন্ন হচ্ছে না, সুন্দরবন বিপন্ন হচ্ছে না, আমরাও বিপন্ন, মানুষই ফাইনালি কিন্তু মানুষই বিপন্ন হচ্ছে। আমি নদীকে দূষণ করছি, কিন্তু ওই দূষণের ইয়েটা কিন্তু শেষ পর্যন্ত আমার শরীরেই ফিরে আসে। নদী, সুন্দরবন এবং আমি মানুষ, আমরা সবাই একইভাবে বিপন্ন হচ্ছে, কিন্তু আমরা ভাবছি যে শুধুমাত্র বুড়িগঙ্গা বা সুন্দরবনই বিপন্ন হচ্ছে। আসলে নিজে যে বিপন্ন হচ্ছে সেই বিষয়টা মনে এখনো বুঝতে পারছি না। পারলে হয়তো নদীকেই প্রথমে বাঁচানোর জন্য আমরা উদ্যোগ হতাম বা নদীর অভিভাবক হতাম। মানে যেটা আমরা দেখলাম যে নদীর আসলে অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি দীর্ঘদিন নদী নিয়ে কাজ করছেন, নদীর পথে কাজ করেছেন, কিন্তু আপনি নিজেও খুঁজে পাননি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।